আজকের এই বিশেষ ব্যাখ্যামূলক আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা একাধারে ভীষণ কৌতূহলোদ্দীপক, আবার একই সাথে বেশ মর্মান্তিক একটা ভূরাজনৈতিক বাস্তবতা। আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কুর্দি জাতি এবং তাদের শতাব্দীর পর শতাব্দী ধরে চলা দীর্ঘ এক ইতিহাস। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে প্রবেশ করা যায়। ৩.৫ থেকে ৪ কোটি। ভাবুন তো, সংখ্যাটা কিন্তু মোটেও সাধারণ কোনো সংখ্যা নয়। এটা রীতিমতো বিশাল একটা জনগোষ্ঠীর আকার, যা বিশ্বের যে কোনো মাঝারি সাইজের দেশের মোট জনসংখ্যার একদম সমান। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? এত বিশাল একটা জনসংখ্যা হওয়া সত্ত্বেও পৃথিবীতে তাদের নিজস্ব কোনো সার্বভৌম রাষ্ট্র বা নির্দিষ্ট কোনো সীমানা নেই। আর ঠিক এখানেই আজকের আলোচনার সবচেয়ে বড় আর চমকে দেওয়ার মতো প্রশ্নটা আমাদের সামনে এসে দাঁড়ায়। কিভাবে ৩.৫ থেকে ৪ কোটি মানুষের নিজস্ব কোনো দেশ থাকতে পারে না? কিভাবে এত বড় একটা জাতিরাষ্ট্র আধুনিক বিশ্বের মানচিত্রে পুরোপুরি অনুপস্থিত? ব্যাপারটা অদ্ভুত, তাই না? তো চলুন, আজ আমরা একদম গভীরে যাব এবং শতাব্দীর পর শতাব্দী ধরে চলা এই ভূরাজনৈতিক রহস্যের জট খোলার চেষ্টা করব। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত ৫টি বিষয় নিয়ে এগোব। প্রথমে কুর্দি জাতির একটা সংক্ষিপ্ত পরিচিতি জানব, এরপর সেভরে থেকে লুজান চুক্তির ইতিহাস, ৪ দেশে টিকে থাকার সংগ্রাম, বারবার বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার অতীত এবং একদম শেষে তাদের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। শুরুতেই চলুন প্রথম পর্বের দিকে নজর দিই। কুর্দি জাতি, একটি পরিচিতি। প্রথমেই তো আমাদের জানতে হবে আসলে কারা এই কুর্দি জাতি, আর মধ্যপ্রাচ্যের ইতিহাসে তাদের শেকড় ঠিক কতটা গভীরে প্রথিত। ঐতিহাসিক আর সাংস্কৃতিকভাবে কুর্দিস্তান বলতে এমন একটা অঞ্চলকে বোঝায় যা বর্তমান তুরস্কের দক্ষিণ পূর্ব, ইরাকের উত্তর, ইরানের উত্তর পশ্চিম এবং সিরিয়ার উত্তর অংশ জুড়ে বিস্তৃত। উর্বর পাহাড়ি ভূমি আর বিশাল প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলটা কৌশলগত দিক থেকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কিন্তু আধুনিক বিশ্বের কোনো রাজনৈতিক মানচিত্র খুঁজলে এই নামের কোনো দেশের অস্তিত্বই পাওয়া যাবে না। ইতিহাস ঘাটলে দেখা যায় কুর্দিরা কিন্তু কোনো নতুন বা সাধারণ জনগোষ্ঠী নয়। এরা মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাচীন ইন্ডো ইউরোপীয় জাতি। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব ৬০০ অব্দের প্রাচীন মেদীয় সভ্যতার সরাসরি উত্তরসূরি তারা। ক্রুসেডারদের পরাজিত করা ইতিহাসের সেই বিখ্যাত যোদ্ধা সালাহুদ্দিন আইয়ুবীর নাম নিশ্চয়ই শুনেছেন। তিনিও কিন্তু ছিলেন এই কুর্দি বংশোদ্ভূত। শতাব্দীর পর শতাব্দী ধরে পারস্য, আরব এবং অটোমান সাম্রাজ্যের অধীনে বসবাস করলেও তারা সবসময় নিজেদের একটা স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি দারুণভাবে বজায় রেখেছে। আর তাদের এই সুদীর্ঘ ঐতিহ্যটাই কিন্তু আধুনিক রাষ্ট্রহীনতার এই ট্র্যাজেডিকে আরও বেশি হৃদয়বিদারক করে তোলে। চলুন এবার সামনের দিকে এগোই। দ্বিতীয় পর্বে আমরা দেখব সেভরে থেকে লুজান চুক্তির সেই ইতিহাস, যা এই রাষ্ট্রহীনতার আধুনিক রূপটি তৈরি করেছে। আমরা এখন প্রথম বিশ্বযুদ্ধ এবং অটোমান সাম্রাজ্যের পতনের সেই চরম সন্ধিক্ষণে প্রবেশ করছি। ইতিহাসের সবচেয়ে বড় মোড় ঘোরানো ঘটনাটা ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরপর। ১৯২০ সালে সেভরে চুক্তিতে কুর্দিদের জন্য একটা স্বায়ত্তশাসিত অঞ্চলের স্পষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। মনে হচ্ছিল অবশেষে তাদের ১০০ বছরের স্বপ্ন বুঝি পূরণ হতে চলেছে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাত্র ৩ বছরের মাথায় ১৯২৩ সালে আধুনিক তুরস্কের উত্থানের পর লুজান চুক্তিতে সেই প্রতিশ্রুতি পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। কুর্দিস্তান অঞ্চলটিকে তুরস্ক, ইরাক, ইরান ও সিরিয়ার মধ্যে ভাগ করে দেওয়া হলো, আর রাতারাতি একটা বিশাল জাতি ৪-৪টে আলাদা দেশের সীমানায় সংখ্যালঘুতে পরিণত হল। এবার আসি তৃতীয় পর্বে, ৪ দেশে টিকে থাকার সংগ্রাম। ১৯২৩ সালের সেই ঐতিহাসিক বিভাজনের পর থেকে ৪টে ভিন্ন সীমানায় কুর্দিদের ভাগ্য যেন ৪ রকমভাবে লেখা হতে থাকে। শুরু হয় তাদের ভিন্ন ভিন্ন টিকে থাকার সংগ্রাম। চলুন দেশভিত্তিক সেই প্রেক্ষাপটগুলো একটু বিস্তারিত বিশ্লেষণ করে দেখা যাক। তুরস্কে চিত্রটা দিয়েই শুরু করা যাক। তুরস্কে কুর্দিরা কিন্তু জনসংখ্যার একটা বিশাল অংশ, প্রায় ১৫ থেকে ২০%। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যাবে সেখানে কুর্দি পরিচয়ের ওপর চরম মাত্রার নিষেধাজ্ঞা ছিল। দশকের পর দশক স্কুলে কুর্দি ভাষা পড়ানো নিষিদ্ধ ছিল, এমনকি তাদের আলাদা পরিচয় অস্বীকার করে তাদের পাহাড়ি তুর্কি হিসাবে ডাকা হতো। ১৯২৫ সালের শেখ সাঈদের বিদ্রোহ দমন এবং পরবর্তীতে ১৯৩৭-৩৮ সালে দেরসিম গণহত্যার মতো মর্মান্তিক ঘটনাগুলো তুরস্কের কুর্দি ইতিহাসের একটা বেশ অন্ধকার অধ্যায়কে সামনে নিয়ে আসে, যেখানে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল। পরিচয় মুছে ফেলার এই নিরন্তর চেষ্টা তাদের জীবনের সত্যিই গভীর এক ক্ষত তৈরি করেছে। আর এই দীর্ঘ বঞ্চনা থেকেই একটা প্রতিক্রিয়া তৈরি হয়। ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় পিকেকে বা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, যারা পরবর্তীতে ১৯৮৪ সালে সশস্ত্র সংগ্রাম শুরু করে।
এই চলমান সংঘাতে এখন পর্যন্ত 40,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। এখানে একদম বস্তুনিষ্ঠভাবে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন যে তুরস্ক সরকার আনুষ্ঠানিকভাবে এই পিকেকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই পুরো সংঘাত আজও তুরস্কের রাজনীতিতে একটা অত্যন্ত সংবেদনশীল আর জটিল ইস্যু হয়ে আছে। তুরস্ক তো দেখলাম, এবার একটু ইরাকের দিকে তাকানো যাক। ইরাকে কুর্দিদের ইতিহাসটা চরম নৃশংসতা আর তুলনামূলক স্বায়ত্তশাসনের এক অদ্ভুত মিশ্রণ। সাদ্দাম হোসেনের শাসনামলে আনফাল অভিযানে লাখ লাখ কুর্দিকে হত্যা ও বাস্তুচ্যুত করা হয়। 1988 সালের হালাবজা গ্যাস হামলা মানব ইতিহাসের অন্যতম কলঙ্কজনক একটা অধ্যায়, যেখানে রাসায়নিক অস্ত্রের আঘাতে মাত্র কয়েক ঘণ্টায় 5,000 মানুষ মারা যায়। তবে 2003 সালে সাদ্দামের পতনের পর চিত্রটা কিছুটা বদলাতে শুরু করে। বর্তমানে ইরাকে কেআরজি অর্থাৎ কুর্দি রিজিওনাল গভর্নমেন্ট নামে তাদের নিজস্ব একটা আঞ্চলিক স্বায়ত্তশাসন রয়েছে। 2017 সালে তারা স্বাধীনতার গণভোটের আয়োজন করেছিল ঠিকই, কিন্তু বৈশ্বিক বিরোধিতার কারণে সেটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। মাত্র 11 মাস, এই সময়টা একটু খেয়াল করবেন। 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরপর সোভিয়েত ইউনিয়নের সহায়তায় ইরানে মাহাবাদ প্রজাতন্ত্র নামে একটি সম্পূর্ণ স্বাধীন কুর্দি রাষ্ট্র গঠিত হয়েছিল। কিন্তু এটা ছিল একেবারেই ক্ষণস্থায়ী। মাত্র 11 মাস পরই ইরান সামরিক অভিযান চালিয়ে এটি দখল করে নেয়। আর বর্তমানে ইরানে কুর্দিদের রাজনৈতিক এবং সামাজিকভাবে বেশ কঠোর হাতে দমন করা হয়। এবার আসা যাক ভূ রাজনীতির সবশেষ দৃশ্যপটে সিরিয়ায়। সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধে কুর্দি বাহিনী আইসিস বা ইসলামিক স্টেটের বিরুদ্ধে বলতে গেলে সবচেয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তুলেছিল এবং রোজাভা অঞ্চলে একটা স্বায়ত্তশাসিত শাসন ব্যবস্থা কায়েম করেছিল। কিন্তু যখন আইসিস পরাজিত হল এবং বিদেশি মিত্ররা তাদের সমর্থন প্রত্যাহার করে নিল, কুর্দিরা আবারও যেন অরক্ষিত হয়ে পড়ল। ফলস্বরূপ সিরিয়ার অভ্যন্তরেই তাদের তুরস্কের বেশ কয়েকটি সামরিক অভিযানের সম্মুখীন হতে হয়েছে। এতক্ষণ তো অনেক সংঘাত আর যুদ্ধের কথা বললাম, তবে এই ভূরাজনৈতিক সংঘাতের বাইরেও কুর্দিদের নিজস্ব একটা দারুণ শক্তিশালী সাংস্কৃতিক ও সামাজিক পরিচয় রয়েছে। মধ্যপ্রাচ্যের অনেক রক্ষণশীল সমাজের তুলনায় কুর্দি বাহিনীতে নারীরা রীতিমতো সম্মুখ সমরে লড়াই করে, যা সত্যি ব্যতিক্রমী একটা ব্যাপার। তাদের সমাজে মুসলিম, ইয়াজিদি ও খ্রিস্টানরা যেভাবে মিলেমিশে থাকে সেটা গভীর ধর্মীয় সহিষ্ণুতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। 2014 সালে আইসিসের হাতে ভয়াবহ গণহত্যার শিকার হওয়া সত্ত্বেও তারা তাদের সাংস্কৃতিক ঐতিহ্য আর উদার আতিথেয়তার জন্য আজ বিশ্বজুড়ে প্রশংসিত। আমরা এতক্ষণ বিভিন্ন অঞ্চলে কুর্দিদের টিকে থাকার লড়াইয়ের কথা জানলাম। এবার আমাদের এই ব্যাখ্যামূলক আয়োজনের চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটিতে প্রবেশ করছি, আর সেটা হল বারবার বিশ্বাসঘাতকতার ইতিহাস। ইতিহাসের পাতায় একটু গভীরভাবে নজর দিলে পরাশক্তিগুলোর সুবিধাবাদী নীতির একটা নির্মম দলিল চোখে পড়বে। 1923 সালের লুজান চুক্তিতে প্রথম প্রতিশ্রুতি ভঙ্গ, এরপর 1946 সালে সোভিয়েত সমর্থন প্রত্যাহার, 1975 ও 1991 সালে পশ্চিমা মিত্রদের পিছুটান এবং একদম সাম্প্রতিককালে 2019 সালে সিরিয়া থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের ফলে কুর্দিদের একা ফেলে যাওয়া। এই প্রতিটি ঘটনায় প্রমাণ করে যে বিশ্বের বড় বড় শক্তিগুলো নিজেদের রাজনৈতিক দাবার গুটি হিসেবে কুর্দিদের বারবার ব্যবহার করেছে আর প্রয়োজন ফুরিয়ে গেলেই তাদের ছুঁড়ে ফেলেছে। এবার পঞ্চম এবং শেষ পর্ব, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ। এত লড়াই, এত রক্তপাত আর এত বিশ্বাসঘাতকতার পর আজ এই বিশাল জাতিটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? চলুন একদম বর্তমান অবস্থায় ফিরে আসি। বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় একই জাতিগোষ্ঠীর মানুষ কেবল সীমানার কারণে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বাস্তবতার মুখোমুখি হচ্ছে। ইরাকের কুর্দিরা যেখানে একটা আঞ্চলিক স্বায়ত্তশাসন উপভোগ করছে, সেখানে তুরস্ক ও ইরানে তারা এখনও কঠোর দমনপীড়ন ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সিরিয়ায় তাদের ভবিষ্যৎ এখনও পুরোপুরি অনিশ্চিত। মূলত এই কৃত্রিম ভৌগোলিক বিভাজনটাই তাদের ঐক্যবদ্ধ হওয়ার পথটাকে আরও অনেক বেশি কঠিন করে তুলেছে। আলোচনার একদম শেষে এসে চমৎকার একটা প্রবাদ মনে পড়ছে, যা এই পুরো ইতিহাসের সারসংক্ষেপ এক লাইনে বলে দেয়: কুর্দিদের কোনো বন্ধু নেই, আছে শুধু পাহাড়। ভৌগোলিকভাবে এই পাহাড়ই যুগে যুগে তাদের আশ্রয় দিয়েছে, আর রাজনৈতিকভাবে বিশ্ব তাদের বারবার করেছে হতাশ। 3.5 কোটি মানুষের একটা প্রাচীন জাতি কিভাবে একটা নিজস্ব ভূমির অধিকার থেকে বঞ্চিত হয়ে যুগের পর যুগ বিশ্বের ভূ রাজনৈতিক মানচিত্রে কেবল একটা ব্যবহারযোগ্য ঘুঁটি হিসেবে রয়ে গেল, এই বিষয়টি বর্তমান বিশ্বব্যবস্থার ন্যায্যতা নিয়ে একটা অনেক বড় প্রশ্ন ছুড়ে দেয়। একটা জাতি কি এভাবে কেবল পরাশক্তিগুলোর স্বার্থের বেড়াজালে আটকে থাকবে, নাকি তারা কখনো তাদের নিজস্ব কোনো ঠিকানা খুঁজে পাবে? এই ভাবনার জায়গাটা রেখেই আজকের এই ব্যাখ্যামূলক আয়োজন এখানেই শেষ করছি।